পুরুলিয়ার এই পাথুরে রুক্ষ পরিবেশেও আছে অদ্ভুত এক স্নিগ্ধতা। কারণ এবার পুরুলিয়ায় আমার সবথেকে বড় পাওনা আমার এই ছোট্ট বন্ধুরা, যাদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সব ছোট্ট বন্ধুরা পুরুলিয়াতে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। তোমার নাম কি? তুমি প্রথমে আসো, তোমার নাম বলো ওইদিকে তাকিয়ে। তোমার নাম কি? আমার নাম বজরং মুড়া। লাল মাটির রুক্ষ পরিবেশের বাসিন্দা হলেও পুরুলিয়াবাসীর মনে শৈল্পিক সত্তা সদা জাগ্রত। প্রত্যেকটি বাড়ি যেন সেই শিল্পের নিদর্শন বহন করে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত ছোটনাগপুর মালভূমির অন্তর্গত লাল মাটির দেশেই পুরুলিয়া। পাহাড়, নদী, ঝর্ণা আর লেকের অদ্ভুত এই কম্বিনেশন পুরুলিয়ার প্রাকৃতিক পরিবেশ তার সৌন্দর্যের ডালি সাজিয়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপে বারবার সমস্ত বাঙালিকে আকর্ষণ করে। পুরুলিয়ার কথা আমরা সবাই জানি, কিন্তু প্রায় ৬,২৬০ বর্গ কিলোমিটার বিরাট এরিয়া জুড়ে বিস্তৃত এই জায়গা একটা ট্যুরে কমপ্লিট করা সম্ভব নয়। তাই মাত্র ১ রাত ২ দিনের একটা উইকেন্ড ট্রিপে আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং তার আশেপাশের সবথেকে সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো দেখে নেব। পুরুলিয়াতে মেনলি ৩টে সার্কিট আছে। একটা গড় পঞ্চকোট সার্কিট, একটা অযোধ্যা সার্কিট এবং ঝালদা সার্কিট। আজকের ভিডিওতে থাকছে অযোধ্যা সার্কিটের পুরো ডিটেল ভিডিও, যেখানে সমস্ত সাইট সিইং আমি কমপ্লিট করেছি। নমস্কার, আমি সৌভিক। ক্রিয়েটিং আওয়ার স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বিভিন্ন জায়গা ঘুরে সেই ট্রাভেল এক্সপিরিয়েন্স আমার এই চ্যানেলে শেয়ার করি, যাতে আপনারা শুধুমাত্র এই ভিডিও দেখে অন্য কারুর সাহায্য ছাড়া একেবারে টেনশন ফ্রি হয়ে সেই জায়গাটি ঘুরে দেখতে পারেন। আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ট্রাভেল সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যে কোনো জায়গায় গেলে আমাদের সবার আগে মাথায় আসে কোথায় থাকব। পুরুলিয়াতে এসে কোথায় থাকবেন সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে। লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম, ডেসক্রিপশানেও দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নেবেন। স্টেশন থেকে কয়েক কিলোমিটার গাড়িতে এগোলেই আমরা প্রথমেই পৌঁছে যাব কংসাবতী নদীর তীরে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁসাই ব্রিজের সামনে। এই ব্রিজটার নাম কংসাবতী ব্রিজ, যেটার আঞ্চলিক নাম কাঁসাই। এবং এই যে নদীটা এই ব্রিজের তলা দিয়ে গেছে তার নাম কংসাবতী নদী, আমাদের বহু পরিচিত। আমরা সবাই জানি এখানকার আঞ্চলিক নাম কাঁসাই। আমরা গেছিলাম শীতকালে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। তো সেই সময় যেহেতু বর্ষার জলে পুষ্ট নদী এই কংসাবতী বা কাঁসাই, সেখানে একেবারেই জল নেই, বালির চর বেরিয়ে গেছে। এই নদী কিন্তু বর্ষায় প্রবল রূপ ধারণ করে। একেবারে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই কংসাবতী দেখে আমরা ঠিক করলাম ব্রেকফাস্ট করে নেব। পুরুলিয়ার সকাল, আমরা ব্রেকফাস্টের জন্য নেমেছি মিশিডুমো এরিয়াতে। মিশিডুমো এরিয়ার একটি ধাবা টাইপের বলা যায়, রাস্তার পাশে আমরা সেখানে দাঁড়িয়েছি। কি নাম তোমার? আমার নাম মঙ্গলদীপ কুমার। মঙ্গলদীপ কুমার, আচ্ছা। তুমি এই দোকানে, এটা তোমার বাবার? হ্যাঁ। আচ্ছা, মানে তুমি মালিক, ছোট মালিক। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 5-এ উঠলাম। 5-এ উঠলে? বাহ, খুব ভালো। লাল মাটির এই দেশে প্রাকৃতিক পরিবেশ দারুণ হলেও এখানে জলকষ্ট কিন্তু অপরিসীম। সেই জন্য এখানে এরা একটা কুয়ো খুঁড়ে জলের ব্যবস্থা করে রেখেছে। সকালের ব্রেকফাস্টে এখানে ম্যাক্সিমাম লোকে লুচি, তরকারি বা আলুর দম এগুলো প্রেফার করে, যদিও আমরা নিয়েছিলাম ডিম ভুজিয়া, মিক্স সবজি এবং হাতে বানানো রুটি। অযোধ্যা হিলটপ যাওয়ার পথে রাস্তাতেই পড়বে এই মিশিডুমো এরিয়া, এবং এখানেই ধাবাটা আছে। আপনাদের ড্রাইভারকে বললে সে নিয়ে যাবে। রান্না বেশ ভালো, সেই জন্য এটা রেকমেন্ড করলাম। এবারে আমরা সরাসরি পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা পুরুলিয়ার অন্যতম একটা গন্তব্য, অন্যতম একটা সুন্দর জায়গা, এস ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি পুরুলিয়ার এস ভিউ পয়েন্ট বা বিখ্যাত ইউটার্ন পয়েন্ট, যেটা এখানে বলে। একদম পুরো এস এর মতো, ভীষণ সুন্দর একটা দেখতে। এবং পুরো পাহাড়ের রেঞ্জটা, অযোধ্যা হিল টপ, আমরা এখনো হিল টপে উঠিনি, তবে একটু পরেই আমরা হিল টপে উঠবো। পুরো পাহাড়ের রেঞ্জটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে এস ভিউ পয়েন্ট বা ইউটার্ন পয়েন্ট। ভীষণ সুন্দর একটা জায়গা। চলুন এই জায়গাটা দেখাই কেমন লাগছে।
এখানে দাঁড়িয়ে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জটা খুব সুন্দর দেখতে লাগে। এখানেই আছে সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু। অযোধ্যা হিলটপে পৌঁছাতে আমাদের সকাল 10টা বেজে গেল। তারপরে আমরা সরাসরি চলে গেলাম বনলতা রিসর্ট, যেটা আগে থেকেই আমাদের বুক করা ছিল। এই রিসর্টে কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, অর্থাৎ এর ওনার অভিষেকদার নাম্বার এই ভিডিওতে দেয়া থাকছে, আপনারা ডিরেক্টলি ফোন করে বুক করতে পারেন। এছাড়া পুরুলিয়া হিলটপে বেশ কয়েকটা ভালো থাকার জায়গা, বেশ কয়েকটা ভালো হোটেল আছে বাজেট থেকে শুরু করে রেঞ্জের মধ্যে। সেই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। একবার পুরুলিয়া সিরিজে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। পুরুলিয়া আসার সবথেকে ভালো ট্রেন রাত 12টা 5 হাওড়া স্টেশন থেকে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনে করে এলে পুরো একটা দিন বেঁচে যাবে, মানে ওভারনাইট জার্নি করে এসে পুরো দিনটাই পুরুলিয়া আপনি ঘুরে দেখতে পারবেন। সেই জন্যই আমি এই ট্রেনটা সিলেক্ট করেছিলাম। এই ট্রেনটি সকাল 6:30টায় আপনাকে পুরুলিয়া স্টেশনে পৌঁছে দেবে। পুরুলিয়া স্টেশনের বাইরে এবং বাজারেও প্রচুর সাইট সিইংয়ের গাড়ি আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আগে থেকে বুকিং করে আসতে পারেন। সেক্ষেত্রে আমি চন্দনদার নাম্বার দিয়ে দিলাম। আমি পুরো টুকটা চন্দনদার সাথে করেছিলাম। খুবই ভালো, খুব ভালোভাবে আমাকে পুরো জিনিসটা ঘুরে দেখিয়েছে, গাইড করেছে। আগে থেকে গাড়ি বুক করা থাকলে সবথেকে বড় সুবিধা হলো সময় নষ্ট কম হয়, খোঁজাখুঁজি করার হেডেকটা থাকে না। সকাল সকাল চলে এসেছি পুরুলিয়া স্টেশনের বাইরে, চন্দনদার সঙ্গে দেখা হয়ে গেল। চন্দনদা আমাদের এই পুরো ট্রিপের সঙ্গী। আমরা এখন বসে আছি অযোধ্যা হিল টপে বনলতা রিসর্টে। আমরা দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি। এখানে ভেজ থালি, এগ থালি এবং মানে ফিশ বা চিকেন যাই বলুন সব কিছু এখানে অ্যাভেলেবেল। আপাতত আমরা একটা ভেজ থালি এবং একটা ডিম থালি আর একটা মাছ এটা নিয়েছি। এসে গেছে আমাদের ভেজ থালি। ভেজ থালিতে আছে আলু পোস্ত, একটা মিক্স সবজি, বেগুন ভাজা, ডাল, আর তার সঙ্গে আপনার পছন্দ মতো এগ কারি নিতে পারেন। কোন আছে চিকেন কারি, এটা হলো 280, 4 পিস, তো 4 পিস 280। ওদের দেশি মুরগির ঝোল কিন্তু অপূর্ব ছিল, আমি বলবো মাস্ট ট্রাই। সব থেকে ইন্টারেস্টিং লেগেছে শেষ পাতে টক দই, একটু চাটনি আর পাঁপড়। লাঞ্চটা কিন্তু জাস্ট জমে গেল এই কম্বিনেশানে। ওভারনাইট ট্রেন জার্নি, তারপর সেই ভোর থেকে সাইট সিইংয়ে ঘোরাঘুরি করে বেশ একটু ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু ঘুরতে গেলে কি এসব ভাবলে আর চলে। তাই দুপুরবেলা চট করে স্নান করে প্রচুর খিদে পেয়ে গেল, লাঞ্চটা সেরেই বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে 2-2:30 বেজে গেল। আজকে আমাদের প্রথম গন্তব্য পাখি পাহাড়। পাখি পাহাড় যাওয়ার পথে রাস্তাতেই পড়বে মাথা ফরেস্ট। মাথা ফরেস্টও একটা দ্রষ্টব্য স্থান, যদিও বেশ কিছুটা দেরি হয়ে যাওয়ায় আমরা মাথা ফরেস্ট আর এক্সপ্লোর করতে পারিনি। আমরা এখান থেকে ডিরেক্টলি চলে যাব পাখি পাহাড়। রাস্তার ওপরেই আছে ফরেস্ট রেঞ্জার অফিসারের বাংলো, এবং এই রাস্তা দিয়ে সোজা এগোলে আমরা চলে যাব মাথা ফরেস্ট। আমার বন্ধু বলল মাথা ফরেস্ট দেখে আর মাথা খারাপ করে লাভ নেই, তাই আমরা সরাসরি এগিয়ে চললাম পাখি পাহাড়ের দিকে। অযোধ্যা হিলটপ থেকে পাখি পাহাড়ের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। এই মুহূর্তে আমরা এসেছি পাখি পাহাড়। পাখি পাহাড়ের ঠিক নিচে এখানটা আপনাদেরকে গাড়িটা পার্কিং করতে হবে। এটাই হচ্ছে পার্কিং স্পট। এই পার্কিং স্পটে সম্পূর্ণ বিনামূল্যে পার্কিং করা যায়, কোনো চার্জ নেই। ওটা আমাদের অভ্যস্ত যে এই গ্রামে ওই গ্রামে যদি ফুটলো তাহলে বোঝা গেল যে হাতি নেমে গেছে, সাবধানে থাকতে হবে। এই সমস্ত জায়গা থেকে হাতি আসে? হ্যাঁ, গ্রামে চলে যায়। ওরা তো ফসলেরও ক্ষতি করে। হ্যাঁ, ঘর বাড়ি কি ভেঙেছে কখনো? হ্যাঁ, ও এটা ভেঙেছে না? কি অবস্থা। এখানে হাতি এসে একটা কুয়ো ভেঙে দিয়েছে, যখন তখন এখানে হাতি বেরিয়ে পড়ে, সেটা আমরা স্থানীয়দের থেকেই জানতে পারলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি পাখি পাহাড়ের ঠিক নিচে। চারদিকটা জঙ্গল আর পাশেই মাথা ফরেস্ট, তাই এখানে হাতি বা অন্য কোনো বন্য জন্তু বেরিয়ে পড়া খুব স্বাভাবিক একটা ঘটনা। এবং এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু হাঁটা পথ চলে গেছে পাখি পাহাড়। পাখি পাহাড়ের বিভিন্ন পাথরের গায়ে এরকম অপূর্ব সুন্দর চিত্র খোদাই করা আপনারা দেখতে পাবেন।
শিল্পী চিত্তদে 1995 সাল থেকে এগুলো তৈরি করার কাজ শুরু করেছিলেন। আচ্ছা, এখানে কি আছে? এই মানে খোদাইয়ের ওইখানে পাহাড়টাতে খোদাইয়ের কাজ ইয়ে চলছিল আর কি। আচ্ছা, খোদাইয়ের সময় মাচাটা বানানো হয়েছিল। হ্যাঁ, মাঝে মাঝে পুরো লোহার ইয়ে দিয়ে। লোহার দিয়ে। তো এখন সেটা কি অবস্থায়? এখন ইনকমপ্লিট অবস্থায় আছে। শিল্পী চিত্তদে তো করেছিলেন। হ্যাঁ, চিত্তদে ফিনান্সের প্রবলেমের জন্য আচ্ছা, এখানে লোকাল ছেলেরা চিত্তদার ইনস্ট্রাকশন দিয়েছে। তারপরে লোকাল ছেলেরা এখানে চিনি হাতুড়ি দিয়ে বানিয়েছে। এটা আপনার 1995 এই এখন যা অবস্থায় এখন তো পুরোটা ইনকমপ্লিট আছে। রক্ষণাবেক্ষণের তেমন একটা কোনো ব্যাপার নেই। যে কেউ আসছে ঢুকে যাচ্ছে, কোনো ইয়ে নেই। তো তাতে মানে পরিবেশের একটু ভালোই ইয়ে হচ্ছে। এটা ওটা নিয়ে আসে সাথে, এখানে আসে এসে আমোদ ফুর্তি করা। তাই জন্য আসলে সেটা রক্ষণাবেক্ষণ করলে যারা আসছে ধরুন একটা আশা নিয়ে দেখার, তাদের তো অসুবিধা বা প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হচ্ছে। ঠিক। আচ্ছা, এইখানে টোটাল কতগুলো এখনো অবধি ছবি আছে? এখানে টোটাল 8টা ছবি আছে। আচ্ছা, এর কি কোনো আলাদা নাম আছে? এই যে ছবিটা আমরা এখন দেখছি, এক ঝাঁক পাখি আপনার মানে আকাশে উড়ন্ত অবস্থায় চলে যাচ্ছে, যারা মানে শান্তির প্রতীক আর কি। আচ্ছা, ওইটাকে ফ্লাইট টু হারমোনি। আচ্ছা, খুব সুন্দর। শিল্পীর নিজস্ব উদ্যোগে এই খোদাই কার্য শুরু হলেও বর্তমানে পয়সার অভাবে অধিকাংশ চিত্রই এরকম ইনকমপ্লিট অবস্থায় পড়ে আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ফ্লাইট টু হারমোনি, এটাই অ্যাকচুয়ালি ফ্লাইট টু হারমোনি। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, তাই না, আকাশে? এই রাস্তা দিয়ে এগোলেই আমরা পাখি পাহাড়ে যেতে পারবো। রাস্তা কিন্তু বেশ দুর্গম। আমি আছি এখন পাখি পাহাড়ে। একটু ট্রেক করে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে ওপরে ওঠা যায়। সামনের রাস্তাটা আমরা যাচ্ছি, বেশ পাথুরে রাস্তা, কষ্ট হচ্ছে উঠতে। তবে পাহাড়ে ওঠা বা ট্রেক করার মজা কিন্তু অন্যরকম। একটু উঠে পাহাড়ের ভিউটা আমরা নেব। আমি তো আর ট্রেকার নই, তবুও একটু কষ্ট করে উঠে এখানে কিন্তু অপূর্ব সুন্দর একটা ভিউ আছে। এই পাখি পাহাড়ের ওপরে বিশাল বড় একটা পাখির ছবি খোদাই করা আছে, যেটা দূর থেকে দেখলে বোঝা যায়। সেখান থেকেই এই পাহাড়ের নাম হয়েছে পাখি পাহাড়। রাস্তা বেশ দুর্গম, তাই বেশ কিছুটা ওঠার পরে আর উঠতে পারলাম না। পুরো জায়গা জুড়েই শিল্পীর অপূর্ব হাতেরই কাজ ছড়িয়ে আছে। নানান রকম শিল্পের নিদর্শন আমরা বিভিন্ন পাথরের খণ্ডগুলোতে দেখতে পাচ্ছি। শুধুমাত্র একজন মানুষ নিজের প্রচেষ্টায় এত সুন্দর শিল্পকর্মের নিদর্শন রেখেছেন, যদিও তার বেশিরভাগটাই ইনকমপ্লিট অবস্থায় আছে। তাই আশা করব এবং আবেদন করব গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায়, তার অনুদানে এই শিল্পকর্ম আরও বৃদ্ধি পাবে, এই আশা রাখি। পাখি পাহাড় তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। পাখি পাহাড় থেকে আমরা আবার ফিরে এলাম অযোধ্যা ফুটহিল। এখানে আমরা দেখে নেব লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম, আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, এই 4টি স্পট। আমরা এখন এগিয়ে চলেছি লহরিয়া শিব মন্দিরের দিকে। পার্কিং লটে গাড়ি রেখে তারপরে আমরা ভোলানাথকে দর্শন করব। আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, সময়টা শীতকাল, তাই পিকনিকের সময় বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে বাসে করে এসছে। এখানে বাস পার্কিং করারও বিরাট বড় একটা জায়গা আছে। এই মন্দির চত্বরে একটি ছোট মেলা বসেছে, বিক্রি হচ্ছে নানান রকম সামগ্রী। মন্দিরে ঢোকার ঠিক আগেই আমরা দেখতে পাবো রাধাকৃষ্ণের এই মন্দির, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই কুয়োর জল খুব পবিত্র বলে মনে করা হয়, তাই সাধারণ মানুষের মুখ ধোয়া বা স্নান করার কাজে এই জল ব্যবহার একেবারেই নিষিদ্ধ। লহরিয়া শিব মন্দির পুরুলিয়ার এমন এক আশ্চর্য মন্দির, যা ইতিহাসবিদদের গৌরবময় অতীত সন্ধানের জন্য উদ্বুদ্ধ করবেই। মন্দিরটি পোড়ামাটির এক অপূর্ব শিল্পকর্মের নিদর্শন। মন্দিরের প্রতিটি কারুকাজ এত বছর পরেও আপনাকে মুগ্ধ করবে। অযোধ্যা পাহাড়ের কোলে বিরাজমান এই মন্দিরে আপনি দর্শন পাবেন বাবা মহাদেবের। এই মন্দির খুবই জাগ্রত। সমস্ত ভক্ত তথা স্থানীয় মানুষদের বিশ্বাস, এই মন্দিরে মানত করলে সকলের মনোবাসনা পূর্ণ হয়। তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরে ছুটে আসেন। এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। শান্ত নিরিবিলি এই মন্দিরের পরিবেশ আপনার মনে এক গভীর প্রশান্তি নিয়ে আসবে। কত ইতিহাসের সাক্ষী এই প্রাচীন শিব মন্দির, তা এখানে না আসলে অনুভব করা যাবে না।
তাই পুরুলিয়াতে আসলে বাবাকে অবশ্যই দর্শন করুন। আমরা এখন দাঁড়িয়ে আছি লহরিয়া ড্যামের ঠিক ওপরে, মানে আমরা লোয়ার ড্যাম এবং আপার ড্যাম যাওয়ার পথে। লহরিয়া ড্যাম নিচে ছিল, এতক্ষণ আমরা মন্দিরে ছিলাম, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছি। এখান থেকে লহরিয়া ড্যামটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। তো এই ভিউ পয়েন্টে এসে যদি কেউ দেখে লহরিয়া ড্যাম, নিচ থেকে তো ভালো লাগেই, ওপর থেকে কিন্তু অত্যন্ত সুন্দর। আমরা বারজাইতে লহরিয়া ড্যাম এবং লহরিয়া শিব মন্দির দেখে নিলাম। এখান থেকে একটু ওপরের দিকে উঠলেই আমরা চলে আসব লোয়ার ড্যাম। পুরুলিয়ার পাম্প স্টোরেজ প্রজেক্টের আন্ডারে গড়ে উঠেছে এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লোয়ার ড্যামের ঠিক সামনে। এইটাই আমার পিছন দিকে যেটা দেখা যাচ্ছে, এটা লোয়ার ড্যাম, এর উপরে আছে আপার ড্যাম জলবিদ্যুৎ প্রকল্প। এখানে সার্কুলার প্রসেসে এই জলবিদ্যুৎটা উৎপন্ন করা হয়। আমার পিছনেই লোয়ার ড্যাম। 2002 সালে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পটি চালু হয়। জাপান সরকারের আর্থিক সহায়তায় তৈরি এই প্রকল্পটি একটি 900 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প, যেখানে 225 মেগাওয়াটের 4টি ইউনিট আছে। যে কোনো পাম্প স্টোরেজ প্রকল্পের উদ্দেশ্য হল দিনের সর্বাধিক চাহিদার সময় বিদ্যুতের যোগান দেওয়া। সন্ধ্যার সময় যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ থাকে, তখন আপার ড্যাম থেকে লোয়ার ড্যামে জল ছাড়া হয় টারবাইনের মধ্যে দিয়ে। টারবাইন ঘুরে তৈরি হয় বিদ্যুৎ। অন্যদিকে ভোররাতে যখন বিদ্যুতের চাহিদা সবথেকে কম থাকে, তখন লোয়ার ড্যামের জল মেশিন দিয়ে আবার আপার ড্যামে তোলা হয়। এই সেই মেশিন ঘর যেটা লোয়ার ড্যামে রাখা আছে। এখানে মেশিন চালিয়ে লোয়ার ড্যামের জল আপার ড্যামে তোলা হয়। এইভাবে সার্কুলার প্রসেসে উৎপাদন করা হয় বিদ্যুৎ। আমাদের গাড়ির ড্রাইভার চন্দনদা কিন্তু খুব উৎসাহী একজন মানুষ। সারাদিন কষ্ট করে গাড়ি চালানোর পরেও প্রত্যেকটা স্পটে চন্দনদা আমাকে সঙ্গ দিয়েছে। তার জন্য দাদা তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আপার ড্যামের সামনে। আমার ঠিক পিছনেই আপার ড্যাম। এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম সার্কুলার ওয়েতে জলবিদ্যুৎ, মানে জলটাকে সার্কুলার ওয়েতে পাস করিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করে, যেটা আমি আগেই দেখিয়েছি। আপনারা চাইলে এখানে ভীষণ সুন্দর একটা সানসেট এনজয় করতেই পারেন। দেখুন আমার পিছনটা কি সুন্দর, সবাই গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাতে কিন্তু সানসেট দেখছে। বিকেলের এই সূর্যাস্তের আলোয় অদ্ভুত এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। একদিকে ড্যামের অফুরন্ত জলরাশি, অন্যদিকে পাহাড় জঙ্গলের ল্যান্ডস্কেপ। জায়গাটি সত্যি মনোমুগ্ধকর। এই ড্যামে উৎপাদিত বিদ্যুৎ দুর্গাপুর এবং আরামবাগের সাবস্টেশন দিয়ে পৌঁছে যায় আমাদের গোটা রাজ্যে। সেই দিক থেকে দেখতে গেলে পুরুলিয়ার এই প্রজেক্টের গুরুত্ব অপরিসীম। পুরো আপার ড্যামটা ভালোভাবে ঘুরে দেখতে হলে গাড়ি এক জায়গায় পার্ক করে পায়ে হেঁটে ঘুরে দেখাটা সবথেকে সুবিধাজনক। আজকে অলরেডি প্রায় সন্ধ্যা নেমে এসেছে, তাই আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি না। কালকে আমরা দেখে নেব অযোধ্যা পাহাড়ের সবথেকে সুন্দর স্পটগুলো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি, স্কিপ না করে। আপার ড্যামের ওপরে হ্যান্ডক্রাফটেড জিনিসের পসরা নিয়ে হাজির হয়েছে আশপাশের গ্রামের মানুষ। দাদা, আপনারা কি এখানে রোজই বসেন? রোজই বসেন। কখন অবধি থাকেন? সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা। আপনার বাড়ি? বাড়ি হচ্ছে আমাদের বাগমুন্ডি গোবিন্দপুর। আচ্ছা, এখন আমরা ফিরে যাব হোটেল। দেখা হচ্ছে কাল সকালে অযোধ্যা পাহাড়ের বাকি স্পটে। গুড মর্নিং। অযোধ্যা পাহাড়ে নতুন একটা দিন। আজকের দিনে আমরা দেখে নেব অযোধ্যা পাহাড়ের খুব ফেমাস কিছু স্পট, যেমন মার্বেল লেক, সীতাকুণ্ড, বামনি ফলস, দুর্গা ফলস, দুর্গা ড্যাম এবং রাম মন্দির। সকালবেলা নিয়ে নিলাম ব্রেকফাস্ট, রুটির সঙ্গে ঘুগনি, ডিম টোস্ট, ডিমের পোচ এবং অমলেট। এখানে ঘুগনিটা যেটা পুরুলিয়াতে রেল স্টেশনে খেয়েছিলাম, অনেকটা তেল ছিল। এই ঘুগনিটা কিন্তু ফ্রেশ এবং নর্মাল বাড়ির মতোই রান্না, একদমই তেল নেই। খুব ভালো লাগলো এটা। এই মুহূর্তে বসে আছি অযোধ্যা হিলটপেরই একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে এরপরে আমরা সাইট সিইং করতে যাব। রুটি, ডিমের অমলেট, পোচ সবকটাই কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই দোকানটিতে। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য সীতাকুণ্ডের উদ্দেশ্যে।
অযোধ্যা হিলটপ থেকে ঢিল ছড়া দূরত্ব ওই মাত্র 1 কিলোমিটারের মধ্যেই এই সীতাকুণ্ডু। আমরা এসেছিলাম সীতাকুণ্ডুতে। সীতাকুণ্ডুতে একটা উষ্ণ প্রস্রবণ আছে, এখানে মা সীতার একটা লীলা আছে, তো সেখানে আমরা দেখতে এসেছিলাম। প্রচুর মানুষ এখানে আসেন, এই জায়গাটাকে খুব পবিত্র মনে করে স্থানীয় মানুষেরা। প্রচুর লোক এখানে স্নান করছে। আপনারা এটা আসবেন, ঘুরে যাবেন। অযোধ্যা রামের একটি স্থান এবং সীতাকুণ্ডু, এই জায়গাটার নামই হচ্ছে সীতাকুণ্ডু, সীতা মায়ের নামে। মাটির নিচ থেকে এই জল উঠছে, যে জল গরমকালে থাকে ঠান্ডা এবং শীতকালে থাকে গরম। স্থানীয় মানুষটাকে খুব পবিত্র মনে করেন। কিভাবে সৃষ্টি হলো এই সীতাকুণ্ডু, চলুন শুনে নিই একজন ভক্তের মুখ থেকে। তখন তো জল ছিল না, তখন শুকনো ছিল। তখন উনি জল চাইলেন, তখন ওই রামচন্দ্র তীর মেরেছে। ও, এখানে তীর মেরে জল তুলেছিলেন। আচ্ছা আচ্ছা, সেখান থেকেই মা সীতার জায়গা হয়েছে। সীতাকুণ্ডু দেখে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য অর্থাৎ মার্বেল লেকের পথে। পুরুলিয়ার শুধু স্পটগুলো মানে সাইট সিইংয়ের জায়গাগুলোই নয়, পুরুলিয়ার প্রত্যেকটা গ্রাম কিন্তু মনে এক অনন্য সুন্দর অনুভূতির সৃষ্টি করে। প্রত্যেকটা গ্রাম অপূর্ব সুন্দর দেখতে, তাই আমরা গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি মার্বেল লেকের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড়ের সবকটা স্পটই বেশ কাছাকাছি, তাই সীতাকুণ্ড থেকে মার্বেল লেক পৌঁছাতে আমাদের গাড়িতে 15 থেকে 20 মিনিট টাইম লাগলো। আমরা পৌঁছে গেছি মার্বেল লেক। এখানেই পার্কিং স্পট এবং পার্কিং স্পটে আপনাদেরকে 10 টাকা পার্কিং ফি দিতে হবে। আমরা এখন যাচ্ছি চাঁদের পাহাড়। বেশ কিছুটা পাহাড়ের ওপর একটু ট্রেক করে উঠতে হবে। এখানে চাঁদের পাহাড়ের শুটিং হয়েছিল, চাঁদের পাহাড় সিনেমার শুটিং হয়েছিল, তো সেখানেই আমরা যাচ্ছি। এটা মার্বেল লেকের উপরে আছে। ফেব্রুয়ারি শেষেই পুরুলিয়াতে কিন্তু বেশ গরম, রাস্তা যথেষ্ট খারাপ। দেখে শুনে আমরা একটু এগোতে থাকলাম। বেশ কিছুটা ওঠার পরে আমরা আসবো মার্বেল লেকের ওপরটা, যেখান থেকে মার্বেল লেকের ভিউটা আমি দেখাবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মার্বেল লেকের ঠিক ওপরে। ওপর থেকেই লেকটা কেমন লাগে সেটা তো দেখবই, তার সাথে সাথে আরও একটা কারণ এখানে আসার। চাঁদের পাহাড় পড়েনি বা চাঁদের পাহাড় ভালো লাগে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিভূতিভূষণের অমর সৃষ্টি এই চাঁদের পাহাড় বাঙালির ইমোশন। শঙ্কর আমাদের রক্তে যেন মিশে আছে। সেই চাঁদের পাহাড়ের শুটিং হয়েছিল এখানে, যেটা ডিরেক্ট করেন কমলেশ্বর মুখার্জি। মার্বেল লেক ওপরের এখান থেকে ভিউটা প্রচন্ড সুন্দর, অনেকটা হার্ট শেপ মনে হচ্ছে। এখান থেকে দেখো, অনেকটা মনে হচ্ছে যেন একটা হার্ট শেপ লেক, ভীষণ সুন্দর। সবাই চিৎকার করছে কারণ এখানে ইকো হয়। ওপর থেকে নিচে নেমে আমরা সরাসরি চলে এলাম মার্বেল লেকের সামনে। বেশ অনেকটা পথ পেরিয়ে মার্বেল লেকের ব্যাপারে সবথেকে মজার যে তথ্য, এই লেকটা কিন্তু প্রাকৃতিক কোনো লেক নয়। এখানে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম সৃষ্টির সময় প্রচুর পাথর কেটে এখান থেকে তুলে নেওয়া হয়। সেই সময় ভূগর্ভস্থ জল উঠে এসে এই লেকটা সৃষ্টি করেছে, যেটা একটা ম্যানমেড লেক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা মার্বেল লেক। আমার পিছনেই মার্বেল লেক, যে লেকটা কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, ম্যানমেড এই লেকটা সৃষ্টি হয়েছে। টোটাল কালো পাথরের পুরো পাড়টা। পুরুলিয়া ভ্রমণে এসে অবশ্যই এই প্লেসটা আসবেন, কখনোই মিস করবেন না। ভীষণ সুন্দর। পুরুলিয়ার অযোধ্যা হিলটপের সব থেকে ভালো জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম। পাথুরে রুক্ষ প্রকৃতির মধ্যে যে এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে সেটা পুরুলিয়া না আসলে বোঝা যায় না। আমাদের পরের গন্তব্য বামনি ফলস। মার্বেল লেক থেকে মাত্র গাড়িতে 5 থেকে 6 মিনিটের রাস্তা বামনি ফলস। অযোধ্যা পাহাড়ে সবথেকে সুন্দর, সবথেকে দর্শনীয় যে কটি স্থান আছে তার মধ্যে বামনি ফলস অন্যতম। বামনি ফলসে আসার পরে এরকম একটা বাঁশের সাঁকো দিয়ে আপনাদেরকে পার হতে হবে। তারপরে আছে বাঁধানো সিঁড়ি। প্রায় 700 থেকে 800 সিঁড়ি পার হয়ে একটা অ্যাডভেঞ্চারাস এবং রোমাঞ্চকর পথের শেষে আপনারা পৌঁছাবেন বামনি ফলস। ট্রেকটা বেশ একটু কষ্টকর, রাস্তা বেশ দুর্গম, তাই সাবধানে পথ চলাই ভালো। প্রথমে
চওড়া বাঁধানো সিঁড়ি থাকলেও কিছু দূর নামার পরেই এরকম এবড়ো খেবড়ো পাথরের রাস্তা শুরু হয়ে যাবে। খুব সাবধানে পা ফেলে চলতে হয়। বাচ্চা এবং বয়স্করা অনেক সময় নিচে অবধি যেতে পারেন না, সেক্ষেত্রে কিছুটা নামার পর ডান দিকে একটু এগোলেই সেখানেও বামনি ফলসের একটা ভিউ পাওয়া যায়, যেখানে জলধারাটা সুন্দর। আমার ঠিক পিছনেই ভীষণ জোরে এই যে ঝর্ণাটা, প্রচুর জলধারা। এখন কিন্তু শীতকাল, তা সত্ত্বেও এতটা জল, এটা কিন্তু দারুণ ব্যাপার। এবং নিচ থেকে ভিউটা দেখাবো। আমরা ঠিক করেছিলাম যে আমরা একদম নিচ অবধি যাব। নিচের সৌন্দর্যটা ভীষণ সুন্দর। যারা অতটা যেতে পারবেন না তারা মাঝপথে যেটা দেখালাম ওখান থেকে ফলসের আনন্দ নিন। নিচের যেতে যেতে হঠাৎ দেখলাম একজন কাকিমা এভাবে দুলছেন। তো এই ছোটো ছোটো আনন্দগুলো খুঁজে নিতে কিন্তু খুব ভালো লাগে। এটাই জীবনের আর্ট। কিছুটা নামার পরেই দেখলাম এরকমভাবে অনেকে স্নান করছে। এই জায়গার ভিউটাও কিন্তু বেশ সুন্দর। একদম নিচে না যেতে চাইলে এখান থেকেও দেখতে পারেন। যত আমরা নিচের দিকে নামছিলাম রাস্তা আরও দুর্গম হচ্ছিল। এখন আর ধাপ বলে তেমন কিছুই নেই, খাড়া পাথুরের রাস্তা। রাস্তা খুব দুর্গম হলেও প্রত্যেকটা বাঁক ঘুরলেই নতুন দৃশ্যপট চোখের সামনে এসে উপস্থিত হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি লোয়ার ড্যাম। বামনি ফলসের একদম নিচে যাচ্ছি আমরা। বেশ কিছুটা ভালো সিঁড়ির পরে এসেছে পাথুরের সিঁড়ি। খুব কষ্ট হচ্ছে নামতেই, জানি না ওঠার সময় কি হবে, তবে নিচের ভিউটাকে মিস করতে চাই না, তার জন্যই কষ্ট। অবশ্যই এটা ট্রাই করবেন যাদের মানে পায়ে প্রবলেম নেই বা বয়স্ক মানুষ ছাড়া। অনেককে এবং বাচ্চারা। হ্যাঁ, তবে আমি বলবো অনেক বয়স্ক মানুষ বাসের লাঠি নিয়ে গেছেন, কেউ হামাগুড়ি দিয়ে উঠছেন, কিন্তু এই ভিউটা মিস করবেন না বলে তারা কিন্তু কেউ মিস করেনি। সো আপনারাও মিস করবেন না। একটু কষ্ট হলেও ডেফিনেটলি যাবেন বামনি ফলসের একদম নিচে। চলুন দেখা যাক। প্রচন্ড রোদ, ছাতা ছাড়া চলাই যাচ্ছে না। এই শীতকালেও এই অবস্থা। পুরুলিয়া কিন্তু যথেষ্ট চরম ভাবাপন্ন। আমরা অনেকটা নিচে যাচ্ছি বামনি ফলস দেখার জন্য। একদম শেষ ধাপে গিয়ে পৌঁছাবো। উপর থেকেও ভিউটা ভালো লাগছে, কিন্তু নিচ থেকে গিয়ে দেখতে হবে যে একদম কিরকম লাগে। হ্যাঁ, রাস্তাটা একবার দেখুন। পুরো জার্নিটাতেই কিন্তু এরকম একটা অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি হবে। আমরা প্রায় চলে এসেছি বামনি ফলসের একদম নিচের দিকে। চলে এসেছি আমরা বামনি ফলস। বামনি ফলসের একদম নিচে দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর লাগছে ওপর থেকে। পুরো জলটা ওখান থেকে নিচে নামছে। এই ভিউটা কিন্তু জাস্ট ক্যামেরায় বলে বোঝানো যাবে না, সেটার জন্য এখানে আসতে হবে। প্রচন্ড জলের আওয়াজ এবং খুব সুন্দর ঝর্ণাটা। অনেক উঁচু পাহাড় থেকে নিচে এসছে। আমরা ওপর থেকেও পরপর প্রত্যেকটা স্টেপে দেখিয়েছি। একদম নিচটা কিন্তু এটা। প্রচুর মানুষ এখানে স্নান করছে। ভীষণ ঠান্ডা একটা জল। এই জায়গার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। কখনোই মিস করবেন না। একটু কষ্ট হবে নিচে নামতে, কিন্তু এই ভিউটার জন্য ডেফিনেটলি এখানে আসতে হবে। বামনি ফলসের একদম নিচের বেসে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে জলটা যাচ্ছে, এটাও দেখতে ভীষণ সুন্দর। দেখাবো একটু পরে গিয়ে। চলুন আমরা এনজয় করি বামনি ফলস। একদম নিচে অবধি নেমে এসে বামনি ফলসের এই সৌন্দর্য দেখার অনুভূতি সত্যি অন্যরকম। এই শীতকালেও প্রচুর জলরাশি এখানে। পুরো এই জলটা গিয়ে মিশছে নিচে। এবার ফেরার পালা। নামার সময় সৌন্দর্যের টানে কষ্ট করে নেমে আসলাম। এবার অভিকর্ষের উল্টো দিকে ওঠার পালা। রাস্তাটা দেখুন, প্রচণ্ড দুর্গম এবং ততটাই ভয়ঙ্কর। অনেকটা ট্রেক করে উপরে উঠতে হচ্ছে। নিচে তো নেমে গেছিলাম, বেশ অনেকটা ট্রেক করে উঠতে হচ্ছে। সিঁড়িগুলো প্রচন্ড খাড়াই। যে ভিউটা দেখেছি তারপরে এটা ওর্থ। পুরো রাস্তাটা এবার যথেষ্ট খাড়াই আর দুর্গম, তাই দেখে শুনে সাবধানে পথ না চললে বিপদের সম্ভাবনা আছে। এখানেই স্টপ করছি ভিডিওটা। চলো দেখা হচ্ছে নেক্সট তুর্গা ফলসে। বামনি এবং তুর্গা ফলস এই দুটো দেখতেই কিন্তু বেশ একটু কষ্ট করতে হবে। তুর্গা ফলসেও রাস্তা একেবারে খাড়া নিচে নেমে গেছে, যদিও বামনির মতো অতটা নিচে নয়, তবু রাস্তা যথেষ্ট দুর্গম। পুরো ট্যুর প্রায় শেষের পথে। আমরা 4 জন আছি, লোকে জানতেই পারছে না। আমার বন্ধু আসতেই চায় না, জোর করে ডেকে আনলাম। আমরা এখন আছি তুর্গা ফলসে। এর আগে ছিলাম বামনি ফলসে। আমাদের ঠিক পিছনে দেখুন এই
শীতকালেও কিন্তু জলপ্রপাতে প্রচুর জল আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টুরগা ফলসের সামনে। ভীষণ ঠান্ডা জল, বাপরে প্রচুর ঠান্ডা জল। সেদিন প্রচণ্ড গরম ছিল, তাই আমাদের সবার ইচ্ছে করছিল এই ঠান্ডা ঝর্ণার জলে স্নান করে নিই। নেহাতি আমরা গামছা বা টাওয়েল নিয়ে যাইনি, তাই আমরা থেমে গেলাম। তোমার নাম কি? আমার নাম বজরাং মুড়া। বাজরাং মুড়া, বাজরাং বলির, বাজরাং মুড়া, বাজরাং মুড়া এটা নাও। বলো তোমার নাম বলো। এই নাও তপন মুড়া। তপন মুড়া। আমি এই পুরুলিয়া ট্রিপে অনেক কিছু শিখেছি এই ছেলেটির কাছ থেকে। ভালো থেকো। ভালো থেকো। টাটা টাটা। একটু ভালো করে কথা টাটা। বলা, একটুখানি খাবার, শুধু এইটুকুর জন্য এত ভালো মনেরও যতক্ষণ আমরা ওখানে ছিলাম কন্টিনিউয়াসলি আমাদের দিকে হাসলো, এবং ও যে কতটা খুশি ভেতর থেকে সেটা আমাদেরকে বোঝালো কন্টিনিউয়াসলি টাটা দিয়ে। ও কথা বলতে পারে না, জাস্ট ওর অভিব্যক্তিতে আমরা বুঝতে পারলাম ও কতটা খুশি। ভাবুন, শুধু এইটুকু একটা ছোট্ট উপহারের বিনিময়ে এত খুশি, এত ভালো লাগা ও প্রকাশ করলো। সত্যি অবাক হতে হয়। আর আমরা লাইফে সব কিছু নিয়ে কমপ্লেন, এটা কেন নেই, ওটা কেন পাইনি, এটা হলো না, মানে আমাদের অনেক কিছু থাকলেও আমরা খুশি নই। কিন্তু কত ছোট ছোট জিনিসে যে খুশি হওয়া যায় সেটা আমি ওকে দেখে শিখলাম। যাই হোক, ইমোশনাল হয়ে অনেক হয়তো বাজে বকে ফেললাম। আজকের পুরুলিয়া ট্রিপ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পুরুলিয়ার নতুন একটা ব্লগে।